আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি মাহবুবা জারিন ডায়না। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। মঙ্গলবার লন্ডন পৌঁছে হোটেল লবিতেই বেশ কয়েকটি বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে আরও কিছু যোগ হবে তার কর্মসূচিতে। এছাড়া বিমানবন্দর থেকে সেন্ট্রাল লন্ডনের হোটেলে পৌঁছে প্রাতরা সেরেই বেশ কয়েকটি বৈঠকের সূচি রয়েছে ডক্টর ইউনূসের। এ সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এদিকে 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সাথে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারণ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি আপনার স্থবির হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। এটা কারণটা হচ্ছে একটাই, যে যেহেতু আপনার দের ইজ নো পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেকটেড গভর্নমেন্ট নাই, এবং বিদেশিরা বলছে ইলেকটেড গভর্নমেন্ট না থাকলে আমরা ইনভেস্টমেন্টই করবো না। এগুলো হচ্ছে বাস্তবতা। এই তুমি অস্থির হচ্ছে কেন স্যার? না না, অবশ্যই আমি তো মনে করি যে আপনার এখন আমি অনেকগুলো কথা আমি বেশি বলতেও চাই না, আপনার বলা ঠিক হবে না, এই মুহূর্তে বলা ঠিক হবে না। নাহলে এখন যারা আছেন তারা আগেও তো ছিলেন, আপনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকে, কিন্তু কয়েকজন, আমি নাম বলতে চাই না, আপনাকে আগে বলছি, তারা তো তখন তো 85 দিন 90 দিনের মধ্যে ইলেকশন করেছেন, 90 days এর মধ্যে ইলেকশন করেছেন। তো কেন হবে না? হ্যাঁ, একটা কমন ডিমান্ড আছে, ডিজায়ার আছে, এটার আপনার স্ট্রাকচারাল পলিটিক্স এবং স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, সংস্কার আনতে হবে, ওটা আমরা একমত হয়েছি এবং আমরা কাজ করছি। প্রত্যেকটা সংস্কার কমিটির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে কাজ করেছি। তাদের প্রতিটি মানে আমরা ওপিনিয়ন দিয়েছি, জবাব দিয়েছি, লিগালি সাহায্য করেছি। আমাদের মতো অন্য কোনো পলিটিক্যাল পার্টি এইভাবে করেছে কিনা আমার জানা নাই, আপনারা বলতে পারবেন। সবচেয়ে বেশি আমরা কোঅপারেট করেছি, কাজ করেছি, এগুলোর উপরে আমরা কমিটি তৈরি করেছি, কমিটি করে করে আমরা সংস্থা দিয়েছি। আমাদের ওই জিনিসটাতে যদি কেউ কোশ্চেন করে তখন ন্যাচারালি আমরা হার্ট হই, আমরা কষ্ট পাই। এখন ব্যাপার হচ্ছে কি যে আপনার বাংলাদেশে আমার কাছে, এটা আমার অ্যানালিসিস, বাংলাদেশে আপনার দুটো ক্লাস আছে। একটা হচ্ছে আপনার আরবান এলিটস, শহুরে এলিট যারা আছেন, আর একটা হচ্ছে আপনার রুরাল পিপল, তাই না? এই রুরাল পিপলের কিন্তু একটু ভিন্ন একটা চিন্তা ভাবনার মনন দেখবেন যে একটু ভিন্ন রকম। আবার আপনি শহরের লোকজন চিন্তা ভাবনা মনে দেবেন একটু ভিন্ন রকম। শহরের এলিটরা খুব অস্থির এবং সবকিছু এখনই পেয়ে যাব, সবকিছু এখনই ঠিক হয়ে যাবে, এটা এখনই ঠিক হতে হবে, এরকম একটা ভাব আছে। তো গ্রামে যারা আছেন তাদের তো একই রকম জীবন, সরকার চেঞ্জ হলে কি হলো না হলেও খুব একটা যায় আসে, দে আর নট দ্যাট মাচ বদার্ড। আর বাংলাদেশি জাতির মতো পলিটিক্যালি কনসিয়াস জাতি এটা আর কোথাও নাই, কিন্তু কোথাও নাই। এই যে সবাই রাজনীতি করে, সবাই রাজনীতি সচেতন, সবাই কমেন্ট দেয়, সবাই আপনাদের কি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, কথা বলছে, এটা কিন্তু আর কোথাও পাবেন না। না, এটা ডিপেন্ড করবে যখন চূড়ান্ত একটা আলোচনা হবে। আমার বিশ্বাস যে আরো আলোচনা হবে, একটা আপনার নির্বাচনের জন্য চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে, তখন তো সেটা যাওয়াটাই বাঞ্ছনীয় হবে। স্যার, আপনি সংস্কারের কথা বলছিলেন, বিএনপি এখনো মৌলিক যে সংস্কারগুলো বা অন্যান্য দলগুলো এনসিসি নিয়ে রাষ্ট্রপতির কি প্রক্রিয়া নির্বাচিত হবে, যে এখন সবগুলো নিয়ে মৌলিক কিছু বিষয়গুলো এখনো ঐক্যমত কোনো দলগুলোই করছে, সবাই সবার অবস্থান নষ্ট করছে।
সেই জায়গা থেকে বিএনপি বড় দল হিসেবে এনসিসি নিয়ে বিএনপি একটা রিজিড অবস্থান আছে, সেটি সরাসরি চায়না বলে দিয়েছে। অন্যান্য কিভাবে বাস্তবায়ন হবে প্রক্রিয়া নিয়ে কথা বলছে, তো অভিযোগ করছে অনেকেই বা বিরোধী পক্ষরা সেই জায়গা থেকে বিএনপি সংস্কার কিছু কিছু চাচ্ছে, কিন্তু সেগুলো তাদের নিজেদের মতো করে। এই বিষয়ে আপনাদের এবং এই অভিযোগ আমি আমার মতো করেই তো চাইবো। আমি কি আপনার এখন জামাত ইসলামের মতো করে চাইবো বা নাগরিক পার্টির মতো করে চাইবো? আমার যে রাজনৈতিক দৃষ্টি, আমার যে রাজনৈতিক আদর্শ, আমার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আমি সেখান থেকে চাইব। আপনি যদি আমাকে এখন বলেন যে তুমি কমিউনিস্ট পার্টির মতো করে দাও, নট পসিবল। আই এম নট কমিউনিস্ট পার্টি, তাই না? বিএনপির মতো করে দিয়েছে। বিএনপি যা বিশ্বাস করে, যেগুলো তার আদর্শ, যেগুলোতে তার মূল বিষয়গুলো আগেই ঘোষণা করেছে। আমার তো আগেই ঘোষণা করা, অনেক আগে ঘোষণা করা। আপনার এই অভ্যুত্থানের অনেক আগে থেকে আমার 31 দফা ঘোষণা করা আছে যে আমরা কি কি পরিবর্তন চাই। সুতরাং দ্যাট ইজ মাই পয়েন্ট। আমি তো ওই জায়গায় দাঁড়াবো। আমি কেন আপনার অনুমোদন? হ্যাঁ, আলোচনা করে এক জায়গায় আসতে গিয়ে যে দু একটা পয়েন্ট ছাড়টা দিতে হয়, সেগুলো তো আমরা দিচ্ছি। আমরা তো পরিষ্কার বলেছি যেগুলো তো ঐক্যমত হয় সেগুলো তোমরা এখনই করো, আর যেগুলো তো ঐক্যমত হবে না সেগুলো পার্লামেন্টে চলে আসবে আপনার ইলেকশন ম্যানিফেস্টো হিসেবে, পিপল অ্যাকসেপ্ট করবে, হয়ে যাবে। কঠিন ব্যাপার তো না। মাঝে একটা আলোচনা ডালপালা মিলছে যে আগামী নির্বাচনে বিএনপিকে একটা সংখ্যাগরিষ্ঠতা কোনোভাবে কেটে দেওয়া হবে এবং সেই জন্য কারা দেবে না, কারা দেবে না সেটাই না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কারা দেবে না বলে মনে হচ্ছে। আমি শেষ করি স্যার, যে কিছু দলকে প্রয়োজনীয় সংখ্যক আসন দেওয়া হবে যাতে করে বিএনপি একক সংঘর্ষ নিয়ে সরকার গঠন না পারে, এবং তারই অংশ হিসেবে কে করবে এটা? এটা কে করবে? কে করবে এটা? আমি সেই জানতে চাচ্ছি তো আপনার কাছে। সরকার। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাসিস্ট হাসিনা এন্ড দিস সরকার? কেউ কিছু নির্ধারণ করে দেবে? আমাকে বলেন আপনি। ওরা জীবনেও এই কথা বলেন, উচ্চারণ করেনি, চিন্তাও করে না, আমার ধারণা, তাই না? সুতরাং একবারের জন্য তো তারা এই কথা বলে নাই। তা আপনি ওটা বলছেন এটা মানে এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। 5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেয়া করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে এসেছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে সরকার। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে জনমনে উদ্বেগ বাড়ছে। নতুন ধরনের সংক্রমণ বাড়তে থাকায় পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া বিমান, মেট্রো, ট্রেনে সতর্কতা জারি সহ দেশের সব বন্দরে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। সোমবার অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। নতুন করে করোনা সংক্রমণের সংখ্যায় দেশের বিভিন্ন বন্দরে যাত্রী পারাপারে সতর্কতা বাড়ানো হয়েছে। এ বিষয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, বন্দরে সতর্কতার বিষয়ে বিস্তারিত জানাবেন। জি মাহবুব, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলি ইমিগ্রেশন চেকপোস্টে। আপনাকে জানা রাখি যে এই পথ দিয়ে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা কিন্তু যাতায়াত করে থাকে। তবে ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি যে গত 5 বছর আগে যেমন করোনা ভাইরাসের একটি সংক্রমণ দেখা দিয়েছিল বিভিন্ন দেশে, তারই ধারাবাহিকতায় কিন্তু বিভিন্ন ইতিমধ্যে কিন্তু আবার একটি নতুন সংক্রমণ করোনার ভাইরাসের নতুন ভেরিয়েন্টে দেখা দেওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমি এখন অবস্থান করছি হিলি স্থলবন্দরে। এখানে আমি দেখেছি যে সকাল 11টার পর থেকে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। সেই মেডিকেল টিমে শুধুমাত্র একজন শুধু এখানে সহকারী রয়েছে। তিনি এখানে যারা ভারত থেকে আসছে বা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে বা বিশেষ করে ভারত থেকে যারা বাংলাদেশে আসছে তাদেরকে থার্মাল স্ক্যানার দিয়ে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করছে। সেই সঙ্গে হ্যান্ড স্ক্যানার রয়েছে, তাদের শরীরের তাপমাত্রা কিন্তু মাপানো হচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখানে যে ইমিগ্রেশন চেকপোস্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তার সঙ্গে আমি কথা বলছি। তিনি যেমনটি জানিয়েছে যে প্রাথমিকভাবে তাদের কাছে নির্দেশনা
নির্দেশনা রয়েছে যে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার বিশেষভাবে তারা কিন্তু কথা এগুলো বলে যাচ্ছে। এতে করে কিন্তু আপনার যেমনটি জানিয়ে দিই আপনাকে যে যাত্রীদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে, যেহেতু নতুন করে আবার এই করোনায় ভেরিয়েন্টে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতে বেশি ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দর সহ বিমানবন্দরে কিন্তু ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। তারই ধারাবাহিকতা হিলিতে যে সতর্কতা জারি করা আছে এটি কিন্তু একেবারে তুলনামূলক কম বললেই চলে। কারণ আমি এখানকার যে ডাক্তার রয়েছে, কর্মরত চিকিৎসক রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছে যে তাদের এখন পর্যন্ত আইসোলেশন রুম যেটি আর কি, যে করোনায় যে ধরা পড়লে বা তাপমাত্রা বেশি থাকলে শরীরে তাদেরকে যে এখানে রেস্টের যে একটি ব্যবস্থা করবে সেরকম কোনো প্রকার ব্যবস্থা নেই, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে তাদেরকে প্রাথমিকভাবে বাসাতে গিয়েছি মানে হোম রেস্টে থাকার, বেড রেস্টে থাকার জন্য তাদেরকে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত সেই রকম কোনো প্রকার স্বাস্থ্য পরীক্ষা হিলি স্থলবন্দরে যে ইমিগ্রেশন চেকপোস্ট আছে সেখানে নেই। তবে ভারতের যেসব যাত্রী এসেছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে ভারতের অভ্যন্তরে তাদের কিন্তু কঠোরভাবে কিন্তু ওই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা খুব কঠোরভাবে করা হচ্ছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে তেমন কোনো প্রকার পদক্ষেপ তেমনটা গ্রহণ করেনি, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো মাহবুবা, এখন পর্যন্ত করোনা নিয়ে একটি খুব আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখানকার স্থানীয় বাসিন্দা সহ এখানকার পাসপোর্ট যাত্রীদের সঙ্গে। তবে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার স্বাস্থ্য পরীক্ষা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। ঈদের লম্বা ছুটি শেষ হবার আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী অনেকেই। সকাল থেকেই বাস আর রেল যোগে নির্বিঘ্নে ঢাকা ফিরছেন মানুষ। ফাঁকা রাস্তায় অনেকটা স্বস্তি নিয়েই আছেন শ্রমজীবী মানুষ। শিডিউল বিপর্যয় ভোগান্তি ছাড়াই দূরপাল্লার বাস ট্রেন নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাচ্ছে। তবে ফিরতি পথেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। দর্শক, এ বিষয়ে জানাতে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, ঢাকায় ফেরা মানুষদের কোনো বিষয়ে তথ্য আছে আপনার কাছে জানাবেন, আর কোনো ভোগান্তি বলছেন কিনা যাত্রীরা? মাহবুবা, ঢাকা কিন্তু এখনো কার্যত ফাঁকা। এবারের ঈদে যে লম্বা ছুটি পেয়েছে মানুষ, গ্রামে গিয়েছে এবং গ্রামে গিয়ে যথেষ্ট পরিমাণ উপভোগ্য একটি সময় তারা পার করছে, এটি কিন্তু মোটামুটি সবার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বুঝতে পারছি। এবং তবে স্বস্তির কথা ঢাকাবাসীর জন্য সেটা হলো আমরা গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে এসেছি, এখন কল্যাণপুরে আছি এবং আমরা পরিবহন শ্রমিক মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন আসলে আজকে থেকে মূলত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসীরা, এবং এর ফলেই আমরা দেখেছি যে সকালের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণ দূরপাল্লার গাড়িগুলো এসেছে। এবং এখন যেহেতু দুপুর টাইম, এই সময়টাতে মূলত দূরপাল্লার গাড়িগুলো খুব কম আসা যাওয়া করে, সেই কারণেই মূলত এখন তেমন একটি গাড়ির আনাগোনা নেই। দূরপাল্লার গাড়িগুলো মূলত রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে এই রুটে দূরপাল্লার গাড়িগুলো ঢুকে থাকে এবং তারা গাবতলী, কল্যাণপুর, শ্যামলী এই এলাকাগুলোতেই মূলত নেমে থাকে, গাড়িগুলো থেমে থাকে। এবং সেই জায়গাগুলোতে মূলত ভোর থেকে সকাল 10টা, 10:30 পর্যন্ত এই টাইমটাতেই মূলত সবচেয়ে বেশি বাস এখানে কিন্তু আসে এবং যাত্রীদেরকে নামিয়ে দিয়ে থাকে। কিন্তু তেমনভাবে আমরা আসলে এই দুপুরের টাইমে তেমনভাবে দেখিনি। কয়েকটি বাসকে আমরা শুধুমাত্র দেখছি তারা এসেছে এবং যাত্রী নামিয়ে দিচ্ছে। তবে এখনও কিন্তু সেইভাবে শুরু হয়নি। বিশেষ করে লম্বা ছুটি রয়েছে, আগামীকাল বেসরকারি একটা ছুটির পর্যায়ে শেষ হচ্ছে, কিছু মানুষ তখন আসা যাওয়ার চাপটা একটু বাড়বে, আর সরকারি ছুটি শুরু হবে, শেষ হবে আগামী শনিবার, রোববার থেকে অফিস শুরু হবে। সুতরাং শুক্র শনিবার এই দুদিনই মূলত ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি হবে বলে এই পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদেরকে জানিয়েছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। এএফসি এশিয়ান কাপ বাছাই আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে শিষ্যদের নিয়ে আশাবাদের কথা শুনিয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা। পাশাপাশি হামজা ফাহমেদুলের সাথে সমিত সোম যুক্ত হওয়ায় দল আরও ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাতে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ 3 পয়েন্টেই নজর কোচের। এদিকে জয়ের জন্য বাংলাদেশে আসলেও জামাল তপুদের সমীহ করছেন সিঙ্গাপুর কোচ সুথমু ওগুরা। শুধু হামজা চৌধুরী নয়, পুরো বাংলাদেশ দলকে নিয়েই ভাবনা তার। তাই সবকিছু বিবেচনায় রেখেই নিজ দলকে প্রস্তুত করেছেন তিনি। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।